হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা বায়োলজির আগে যে আমরা কোর্স চ্যাপ্টারটা পড়েছিলাম ওটার টিস্যু পার্টটা নিয়ে আলোচনা করব। তো আবার ওয়েলকাম করছি। আমরা এরপরে কোষ নিয়ে, তারপর টিস্যু নিয়ে হালকা ফুলকা জেনেছিলাম। কোষ আবিষ্কার, কোষতত্ত্ব, কোষের আকার আকৃতি, কোষের প্রকারভেদ, উদ্ভিদ প্রাণী কোষের বৈশিষ্ট্য পার্থক্য, তার অ্যানাটমি দেখেছিলাম আমরা। আমি বলেছিলাম ইভেন আমরা যখন চিত্রশিল্পে ক্লাস করবো তখন আমরা চিত্রগুলো আঁকা শিখবো। এবং যেগুলো মেজর মেজর পার্থক্য যেগুলো লাগে, তো এমসিকিউতে আসে, ওগুলো আমরা শিখেছি। কোষ এবং কোষের উপাদান নিয়ে আমরা জেনেছি কোনটা কোষীয় অঙ্গাণু, কোনটা ঝিল্লি থাকে, কোনটা ঝিল্লি থাকে না, কোনটার কাজ কিরকম। তারপর কোষ বিভাজন কিভাবে, মাইটোসিস, মিওসিস, কোথায় কি হয়, কিভাবে কি হয়ে থাকে, একটা থেকে চারটা কোষ, একটা থেকে দুইটা কোষ, কোথায় কিভাবে কোন কেসেসে হয়, ওটা আমরা জেনেছি। তো আজকে আমরা টিস্যু নিয়ে জানবো। তো টিস্যু জিনিসটা কি? আমরা অনেকগুলো কোষ মিলে টিস্যু গঠন হয়। আবার দেখা যায় যে একটা টিস্যু অনেকগুলো কোষের সমন্বয়ে গঠিত হয়। মানে একটা টিস্যুর গঠন, মানে টিস্যুর এক গিয়ে অনেকগুলো কোষ। মানে বুঝতেই পারছো যে অনেকগুলো কোষ একসাথে কম্বাইন করে টিস্যু হচ্ছে। তোমরা আমার কাছসাথে যদি দেখতে পারো, দেখো পাশাপাশি অনেকগুলো কোষ একসাথে হয়ে হয়ে টিস্যু ফর্ম করছে। কিন্তু তোমরা একটা জিনিস হয়তো বা এখানে দেখতে পারছো যে প্রত্যেকটা কোষের দেখতে কিন্তু একরকম, এবং ফানিলি তাদের কাজও কিন্তু একই রকমের। মানে একই গঠন এবং একই কাজ যেখানে আমরা পেয়ে থাকি, সেরকম কয়েকটা কোষ মিলে টিস্যু ফর্ম করে। তো আমাদের জন্য যেহেতু এটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, তাই আমরা বইটাকে একদমই ইগনোর করবো না। আমরা বই থেকে আগে একটু ঘুরে আসবো আজকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা বিভিন্ন ধরনের জীবজ কার্যকলাপ থেকে শুরু করে সবকিছু কোষের মাধ্যমে হয়ে থাকে। আমরা জীবনে যত এক্সিস্টেন্স আছে বা যত যা আছে সবকিছু কিন্তু আমাদের কোষের মাধ্যমে হয়ে থাকে। যেমন খাবার গ্রহণের জন্য আমরা কোষ ইউজ করি, দেহের বৃদ্ধির জন্য কোষ ইউজ করি, প্রজননের জন্য আলাদা জনন কোষ আছে। তো আমাদের যে বহুকোষী প্রাণী, আমরা যারা বহুকোষী উদ্ভিদ, মানে উদ্ভিদ প্রাণী সবার টিস্যুর মধ্যে ডিফারেন্স আছে, এবং তারা যে কোষের অধিকারী, ওই কোষগুলোর গঠন এবং কাজের মতোই ডিফারেন্স আছে। এই কারণে একটা জীব উদ্ভিদ হয়, আর অন্য জীব প্রাণী হয়। তার মানে নিশ্চয়ই তার মধ্যে অনেক ধরনের বাহ্যিক বৈশিষ্ট্য ডিফারেন্স আছে। তো আমরা আসলে দেখি উদ্ভিদ টিস্যু নিয়ে একটু পড়বো, যে সব জায়গায় টিস্যুর সংজ্ঞা একই, যে একই বা বিভিন্ন প্রকারের কোষগুচ্ছ একত্রিত হয়ে যখন একই কাজ করে এবং তাদের উৎপত্তি অভিন্ন মানে সেম হয়, তখন সেটাকে আমরা টিস্যু বা কলা বলি। টিস্যুর বাংলা ফর্মই কলা। তো টিস্যু দুই ধরনের, ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু। তুমি বুঝতে পারছো ভাজক মানে কি, যাকে তুমি ভাগ করতে পারো। আর স্থায়ী মানে কি, যেটা কোনো ভাগটাগ হয় না, যেটা একদমই গিয়ে এক জায়গায় থেকে একই রকম ভাবে থাকে। তার থেকে আমরা এইটা বুঝতে পারছি যে ভাজক টিস্যু যেটা, সেটা বিভাজন ক্ষম। আর স্থায়ী টিস্যু যেটা, সেটা বিভাজন ক্ষম না। তো এখান থেকে একটা কনসেপ্ট আমরা পেলাম। তো ভাজক টিস্যুর কোষগুলো বিভাজনে সক্ষম, কিন্তু স্থায়ী কোষগুলো টিস্যু কিরকম বিভাজিত হতে পারে না। আবার স্থায়ী টিস্যুকে আমার তিনটা ভাগে ভাগ করা যায়। একটা কি টিস্যু, স্থায়ী টিস্যুকে আমরা তিনটা ভাগে কিভাবে ভাগ করতে পারি? সরল টিস্যু, জটিল টিস্যু এবং নিঃস্রাবী ক্ষরণকারী টিস্যু। সরল টিস্যু যেগুলো, সেটার প্যাটার্নটা একটু কমপ্লেক্স কম হয়, আর জটিল টিস্যুর প্যাটার্নটা কি কমপ্লেক্স হয়। আর নিঃস্রাবী মানে যেটা সিক্রেশন করতে পারে, যেটা ক্ষরণ করতে পারে, অনেক কিছু আঠা, গাম, তারপর বিভিন্ন ধরনের জিনিসপাতি ক্ষরণ করতে পারে। এখানে তোমরা যেহেতু ছোট ক্লাস, তাই তোমাদের শুধু সরল টিস্যু এবং জটিল টিস্যু নিয়ে আলোচনা করা। তো সরল টিস্যু আমরা বলতে কি বুঝি? সরল টিস্যু যে স্থায়ী টিস্যু, এটা খুব ইম্পর্টেন্ট কথা, কারণ ভাজক টিস্যুর মধ্যে কিন্তু সরল টিস্যু পড়ে না। স্থায়ী টিস্যু তিনটা ক্যাটাগরি থাকে, এর মধ্যে থেকে সরল টিস্যু থাকে। তো স্থায়ী টিস্যুর যেটার প্রত্যেকটার আকার, আকৃতি, গঠন সব সেম হবে, সেটাই হবে কি সরল টিস্যু। কোষের প্রকৃতির উপর ভিত্তি করে সরল টিস্যুকে আমরা তিন ভাগে ভাগ করি। এখন এগুলো মুখস্থ করার ওয়ে কি, দেখো। টিস্যু, তুমি ধরো একটা ক্লাসিফিকেশন করবে, টিস্যুকে দুই ধরনের ভাগ করতে পারো তুমি। একটা ভাজক টিস্যু, আর একটা স্থায়ী টিস্যু। যেহেতু স্থায়ী টিস্যুর কোনো ভাজক টিস্যুর কোনো ক্লাসিফিকেশন তোমরা এখনো দেখতে পাচ্ছ না, স্থায়ী টিস্যুটা দেখতে পাচ্ছ, তারপর সেটাকে তিন ভাগে ভাগ করা যেতে পারে। একটা সরল টিস্যু, জটিল টিস্যু, নিঃস্রাবী টিস্যু। তো সরল টিস্যুকে আবার তিন ধরনের ক্লাসিফিকেশনে ভাগ করা যায়। সেটা কি? প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। তো প্যারেনকাইমা, কোলেনকাইমা থেকে আমরা কিছু না বুঝতে পারলেও, আচ্ছা, তো এখানে সরল, জটিল আর নিঃস্রাবী, তো এটাকে আবার তিন ভাগে ভাগ করা যায়। তো প্যারেনকাইমা জিনিসটা দিয়ে আমরা কি মানে অনেক সফটি সফটি কিছু একটা বোঝা যায়, তাই না? মানে অনেকটা কি সফট টাইপের জিনিসপাতি তো বোঝা যায়।
আর স্কোলেন কাইমা থেকে আমরা এখনো কিছু বুঝতে পারছি না, কিন্তু স্ক্লেরেন কাইমা থেকে স্ক্লেরার সাথে আমরা কোনো একটা স্ক্লেরয়েড বা এই টাইপের মানে শক্ত কিছু একটার সাথে আমরা মিল পাচ্ছি। তো আমরা আগাই দেখি কি হয়। প্যারেন কাইমা উদ্ভিদ দেহের সব বডির অংশ তুমি এটা উপস্থিতি লক্ষ্য করতে পারবা। এটার ক্লাসিফিকেশন কি, এটা জীবিত হবে সমব্যাসীয়। সমব্যাসীয় মানে কি, ধরো এখানে একটা সার্কেল আছে, ধরো এখানে একটা সার্কেল আছে, দুইটাই ব্যাস মানে হচ্ছে ধরো এইটা আমরা কেন্দ্র থেকে তো ব্যাসটা অঙ্কন করি তাই না, কেন্দ্রের মধ্য দিয়ে কেন্দ্রগামী যে যেটা যায় ওটাই তো ব্যাস। তো দুইটা যে গোল্লা, এই গোল্লা দুইটার ব্যাস সেম, আবার এই যে ব্যাসার্ধ সেম, পাতলা প্রাচীর যুক্ত, মানে এই যে প্রাচীরটা খুবই পাতলা এবং প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ। তো এই বৈশিষ্ট্যটা লাগে, এই বৈশিষ্ট্যটা লাগে কারণ হচ্ছে এটা একটা ইউনিক বৈশিষ্ট্য। এই টিস্যুতে আন্তঃকোষীয় ফাঁক থাকা যায়, যেমন ধরো এটা একটা কোষ হইলে এখানে একটা কোষ, তার মানে এই যে এই জায়গাটা, এই যে এই জায়গাটা, তারপর হচ্ছে নিচের এই জায়গাটা, এটা তো ফাঁকা থাকতেছে তাই না। তো এটাই বলছে যে এদের এদের হচ্ছে আন্তঃকোষীয়, দুইটা কোষের মাঝখানে ফাঁকা দেখা যায়। কোষ প্রাচীর কি হয়, একটু পাতলা হয় এবং সেলুলোজ দিয়ে তৈরি হয়। অবভিয়াসলি কোষ প্রাচীর সবসময় সেলুলোজ দিয়ে তৈরি। আরো কি কি থাকতে পারে, আমরা আগে ক্লাস পড়ছিলাম সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন, এই কয়েকটা রাসায়নিক পদার্থ দিয়ে থাকতে পারে। তো এসব কোষে যখন ক্লোরোপ্লাস্ট থাকে তখন তাকে ক্লোরেন কাইমা বলে, এটা একদম মনে রাখা ইজি, ক্লোরেন কাইমা। কেন থাকে ক্লোরেন, মানে ক্লো দিয়ে আমরা মনে রাখতে হবে যে ক্লোরোপ্লাস্ট উপস্থিত থেকে এটাকে বলা হচ্ছে ক্লোরেন কাইমা। জলজ উদ্ভিদের বড় বড় বায়ুকুঠুরি যুক্ত প্যারেন কাইমাকে অ্যারেন কাইমা বলে। আচ্ছা, বায়ুকুঠুরি থাকে কেন বলতো, বায়ুকুঠুরি থাকে যাতে করে গ্যাসীয় বিনিময় সহজ হয়, ওটার মধ্যে দিয়ে বাতাস পাস করা যায়, মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন আমরা বিভিন্নভাবে যখন পাস করি। তো অ্যারেন কাইমা কাকে বলে এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো এই দুটো সংখ্যা কিন্তু ইম্পর্টেন্ট। এখন দেখো, কাজ খুব ইম্পর্টেন্ট, কাজে কি বলছে প্যারেনকাইমা, এগুলো এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট কাজগুলো স্পেশালি। প্যারেনকাইমা টিস্যুর প্রধান কাজ কি, সে যেহেতু হচ্ছে গিয়ে পাতলা সমব্যাসী এবং তার যে কোষ প্রাচীরটাও পাতলা, এবং সে যেহেতু হচ্ছে গিয়ে সব দিক দিয়ে মোটামুটি প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ, তার মানে সে ফ্লেক্সিবল, এবং তার সাথে কি আছে, তার হচ্ছে গিয়ে কোষ প্রাচীরের মধ্যে আন্তঃকোষীয় ফাঁক থাকে, তাহলে ইজিলি সে গ্রো করতে পারবে না, সে বড় হইতে পারবে না। তো তার জন্য দেহ গঠন করাটা ইজি। তারপর কি বলা হয়েছে, খাদ্য প্রস্তুত করা, খাবার প্রস্তুত করতে পারবে সে, যেহেতু তার পরিবহন ক্ষমতা আছে তার মানে তো সে অবশ্যই খাবার প্রস্তুত করতে পারবে। খাদ্য সঞ্চয় করতে পারবে, যেহেতু তার বডিটাই পাতলা, তার মানে তার পক্ষে খাবার সঞ্চয় করাটা টাফ কিছু না। আর কি, খাবার পরিবহন করা, যেহেতু তার মধ্যে কোষে ফাঁক থাকে তো এর জন্য আরো ইজি হয়ে যায়। কোলেন কাইমা, কোলেন কাইমা কিন্তু একটা স্পেশাল ধরনের প্যারেনকাইমা কোষ। কোষ প্রাচীরে সেলুলোজ আর পেকটিন, এই দুটো যে নাম মনে রাখতে হবে, সেলুলোজ আর পেকটিন জমা হয়ে পুরু হয়, মোটা হয়ে যায়, এবং কোনাগুলোকে পার্শ্বের শীর্ষের পাশে প্রাচীরের তুলনায় অধিক মোটা দেখায়। মানে হচ্ছে ধরো এটা একটা গোল্লা, এটা একটা গোল্লা, তো দুটো ধরো সমানই, তো এখানে হচ্ছে কোনাগুলা একদম ভরাট হয়ে যায়, এখানে ভরাট হয়ে হচ্ছে সেলুলোজ আর লিগনিন জমা হয়, পুরু হয়, এবং হচ্ছে কোনাগুলা পাশের থেকে হচ্ছে কি মোটা হয়ে যায়। তো আর হচ্ছে কি পেকটিন জমা হওয়ার কারণে, কিসের জমা হওয়ার কারণে, কোনাগুলোতে কি জমা হয়, পেকটিন জমা হয়। এই টিস্যুগুলো কেমন হয়, লম্বাটে, যে এরকম হয়ে যায় সাইজে। তো লম্বাটে হয়ে যায়, কারণটা নর্মাল, তোমাকে আমি বললাম যে দুইটা গোল্লা, আবারও দেখাই আমি তোমাদেরকে, দেখো দুইটা গোল পাশাপাশি আছে, প্যারেনকাইমা। তো এখানে হচ্ছে গিয়ে তোমার যদি পেকটিন জমা হয় দুই সাইডে যদি পেকটিন জমা হয়, পেকটিন জমা হওয়ার কারণে জিনিসটা তো লম্বা হয়ে যাচ্ছে, তাই না। পেজটা একটু বেশি অপরিষ্কার, আমি এটাকে ক্লিন করে দিচ্ছি, যদিও এটা টেক সাম টাইম। তার মধ্যে হচ্ছে আমি একটু জিজ্ঞেস করে নিতে চাই, এখন একটু মনে মনে আমরা একটু রিক্যাপ করি। প্যারেনকাইমাটা হচ্ছে কি, মানে নরম ফ্লেক্সিবল পাতলা প্রোটোপ্লাজম যুক্ত, তারপর সমবেশীয় আন্তঃকোষীয় ফাঁক থাকে যেটা, সেটা সহ হচ্ছে গিয়ে একটা কোষ। তো যেখানে হচ্ছে যে প্যারেনকাইমা কোষে ক্লোরোপ্লাস্ট থাকে তাকে আমরা কি বলি, ক্লোরেন কাইমা। এবং যে আম, কি, যে প্যারেনকাইমাতে হচ্ছে আমরা বায়ুকুঠুরিতে থাকে যে প্যারেনকাইমা গুলো, সেটাকে আমরা বলি কি, অ্যারেনকাইমা। এবং তাদের কোষ প্রাচীর গুলো কেমন হয়, পাতলা হয়। প্যারেনকাইমা টিস্যুর প্রধান কাজ কি, খাবার ও পরিবহন করে, খাবার সঞ্চয় করে, দেহের গঠন বৃদ্ধিতে সাহায্য করে, আর কি বলতো, খাবার প্রস্তুত তৈরিতে সাহায্য করে। তো আশা করি এটা ক্লিয়ার। তো এখানে হচ্ছে পেকটিন জমা হওয়ার কারণে আমরা যেটা বলতেছিলাম, এখন কোলেন কাইমা, এটা তো মোছার জন্য তোমাদের কি করছিলাম, আর কোলেন কাইমা আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি, এটা বিশেষ ধরনের প্যারেনকাইমা কোষ, যেটাতে পেকটিন জমা হয় দুই সাইডে, এর জন্য হচ্ছে কি এটা একটু মোটু মোটু হয়ে যায়। আর এরা হচ্ছে গিয়ে মানে, যেহেতু হচ্ছে কি তোমার কোষ প্রাচীর জমা হয় তাই দীর্ঘ হয়, মানে লম্বাটে টাইপের হয়, আর হচ্ছে কি সজীব হয়। আশা করি তোমরা বুঝতে পারছো, আশা করি এটা একটু ক্লিন দেখা যাচ্ছে আগের থেকে। ওকে। তো দেখো,
এরা প্রোটোপ্লাজম পূর্ণ কোষ দিয়ে তৈরি হয়। এটা আন্তঃকোষীয় ভাগ থাকতে পারে, এটা কিন্তু থাকবে বলে সিউরিটি দেয় নাই। কোষ প্রান্ত চৌকোনাকার, অবশ্যই যখন তোমার হচ্ছে পেকটিন জমা হচ্ছে তখন তো চৌকোনাকারই হবে। সরু বা তির্যক হতে পারে। খাদ্য প্রস্তুত এবং উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা এর কাজ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। খাদ্য প্রস্তুত করা কিন্তু আমরা এখন পর্যন্ত প্যারেন্ট কাইমাতে পাই না, শুধু কোলেন কাইমাতে পাইলাম। তাই যেহেতু এটা একটা স্পেশাল, মানে এটা একটা বিশেষ তোমার হচ্ছে বিশেষ একটা লাইন যে কোলেন কাইমার কাজ হচ্ছে উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা। তাই এই লাইনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ আমরা একটা ইউনিক কাজ পাইলাম। তারপর আমরা কি দেখলাম, পাতার শিরা এবং পত্রবিন্দু, ও আচ্ছা কোথায় দেখা যায় এটা কিন্তু ইম্পর্টেন্ট। এখানে যেমন হচ্ছে কি কিছু লেখা নেই তেমন একটা, যেমন হচ্ছে বায়ুকুঠুরিতে পাওয়া যায়, তারপর হচ্ছে গিয়ে মানে মোটামুটি সব ধরনের অংশই পাওয়া যায়। কিন্তু কোলেনটা আমাকে স্পেসিফিক্যালি বলে দিচ্ছে কি পাতার শিরা এবং পাতার বোটায় পাওয়া যায়, পত্রবিন্দুতে পাওয়া যায়। তোমরা যখন পাতার বোটার কথা চিন্তা করবা তখন দেখবা কি পাতার বোটাটা কিন্তু যথেষ্ট স্ট্রং এবং এটা লম্বাটে, তাই না? তো এই তার পক্ষে হচ্ছে গিয়ে লম্বা একটা কোষ হওয়াটা স্বাভাবিক। কচি ও নমনীয় কাণ্ড, যেমন হচ্ছে একটু যেটাকে ভাঙতে পারবা, ব্রেক করতে পারবা, কি কুমড়া এবং দণ্ডকলসের কাণ্ড। এই যে এই উদাহরণগুলো থেকে প্রত্যেক বছর বোর্ড এবং হচ্ছে কি টেস্ট পরীক্ষা বলো, স্কুলের পরীক্ষা বলো, সব জায়গায় চলে আসে। এবং অ্যাডমিশন টেস্ট যারা দিবা বিভিন্ন জায়গায়, সেখানে হচ্ছে কি এই ধরনের উদাহরণগুলো ইম্পর্টেন্ট, যারা কলেজে অ্যাডমিশন টেস্ট দিবা। তো এই টিস্যুগুলো হচ্ছে দৃঢ়তা প্রদান করে। এই কোষে যখন ক্লোরোপ্লাস্ট থাকে তখন তারা খাদ্য প্রস্তুত করে যে কোনো জায়গায়। উদ্ভিদের যে কোনো জায়গায় ক্লোরোপ্লাস্ট থাকলে মনে করবো সেখান থেকে খাবারটা প্রডিউস হতেছে। ওকে, ডান। তো আমরা হচ্ছে কি সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কাজ পেলাম, উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান করা। কোন উদাহরণ, কুমড়া এবং দণ্ডকলস। আর কি হয়, পেকটিনটা বেশি ইম্পর্টেন্ট, পাতার শিরা এবং পত্রবৃন্তে পাওয়া যায়। স্ক্লেরের কাইমা, আচ্ছা আমরা চিত্রও তো দেখতে পারি, দেখো এখানে চিত্রতে দেখায় লেখায় আছে এটা হচ্ছে প্যারেন্ট কাইমা। প্যারেন্ট কাইমার প্রত্যেকটা কোষের ব্যাস কিন্তু হচ্ছে গিয়ে সমান, এবং তারা কি করে পাশাপাশি লেগে থাকে, এবং তাদের কোষ প্রাচীর, কোষ ভিতরটা প্রোটোপ্লাজম পুরো পাতলা, এবং আশপাশে হচ্ছে হালকা সেলুলোজ থাকে, আন্তঃকোষীয় ফাঁক থাকে, দেখতে পাচ্ছ এখানে সব লেখা আছে, চিত্র আঁকা শিল্পা। আর হচ্ছে স্ক্লেরেন কাইমাটা কেমন, সরি কোলিন কাইমাটা কেমন হয়ে গেল, বিশেষ ধরনের প্যারেন্ট কাইমা কোষ, কোনায় কোনায় হচ্ছে পেকটিন জমা হয়ে পুরু হয়ে গেল, চৌকোনাকার হয়ে গেল, বা হচ্ছে তির্যক হইতে পারে, লম্বাটে সজীব কোষ হইতে পারে। এটার মধ্যে আন্তঃকোষীয় ভাগ থাকতে পারে, শিওর না, এটা নাও থাকতে পারে। তারপর এগুলো কিসে থাকে, বিভিন্ন ধরনের বোর্ড মনে রাখবো, যেটাকে তুমি ভাঙতে পারবে, হাত দিয়ে ব্রেক করে ফেলতে পারবে, সেটাই হচ্ছে গিয়ে এখানে থাকে। পাতার শিরায় থাকতে পারে, পত্রবিন্দে থাকতে পারে, কুমড়ো দণ্ড কলসে থাকতে পারে। আর সবচেয়ে ইউনিক ফিচার হচ্ছে উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করতে পারে। ওকে, এখন দেখো এই যে স্ক্লেরেন কাইমা, স্ক্লেরেন কাইমাটাও কিন্তু একটা লম্বাটে টাইপের একটা জিনিস থেকে তোমার হচ্ছে গিয়ে কেটে ব্যবচ্ছেদ করে দেখাইছে আর কি। তো স্ক্লেরেন কাইমাটা দেখে কি মনে হচ্ছে, এটার তো কোষ প্রাচীরটা পাতলা, কিন্তু এটা পুরু, এখান থেকে একদম পুরু একটা প্রাচীর পাওয়া যাচ্ছে। তো এই টিস্যু গুলো, কোষগুলো কত কেমন হয়, শক্ত হবে, অনেক লম্বা এবং পুরু প্রাচীর বিশিষ্ট হবে। যেটা শক্ত হয় সেটার মধ্যে কি কোনো জেলি টাইপের জিনিসপাতি থাকতে পারে, উত্তর হচ্ছে না। তাহলে কি হবে, প্রোটোপ্লাজম বিহীন লিগনিন যুক্ত, এটা একটা ইম্পর্টেন্ট ফিচার যে ওর লিগনিন থাকে। আমরা কিন্তু অন্য কোথাও পেকটিন পাইছি কিন্তু লিগনিন কিন্তু পাইনি, তো আমাদের এই ফিচার গুলো মনে রাখতে হবে। যান্ত্রিক কাজের জন্য নির্দিষ্ট কোষ নিয়ে গঠিত, যে জিনিসটা শক্ত সেটা অবশ্যই হচ্ছে বডি ফিচার অ্যাড করতেছে বা কিছু একটা যান্ত্রিক কাজের জন্য অ্যাড করতেছে। তো এই জিনিসটা ইম্পর্টেন্ট, যান্ত্রিক কাজের জন্য নির্দিষ্ট কোষ দিয়ে গঠিত টিস্যুকে আমরা স্ক্লেরেনকাইমার টিস্যু বলতেছি। প্রাথমিক অবস্থায় কোষগুলোতে প্রোটোপ্লাজম উপস্থিত থাকে, হ্যাঁ প্রাথমিক অবস্থায় মানে একদম বেবি স্ক্লেরেনকাইমা সেল যখন থাকে তখন সেটাই প্রোটোপ্লাজম থাকে, কিন্তু তার সেটা নষ্ট হয়ে একটা ডেড সেলে পরিণত হয়। স্ক্লেরেনকাইমা কোষ কিন্তু মাত্র একটা ডেড সেল। তো কোষগুলো কয় ধরনের হয়, দুই ধরনের হয়। এখন এই স্ক্লেরেনকাইমাকে আমরা আবার দুই ধরনের ভাগ করতে পারি, আমরা এখানে আবার ভাগটা করতেছিলাম না। তো এখানে দেখো ভাগটা কই করতেছিলাম, এই যে দেখো, এই যে এখানে ভাগ করছিলাম। তো স্ক্লেরেন কাইমাকে আবার দুইটা দিকে, এটা করবা কি, একটা স্টিকি নোট নিবা বইয়ে, বইয়ে নিয়ে হচ্ছে লাগাই রাখবো যে কোনটাকে কিভাবে ক্লাসিফাই করতেছি আমরা। তো এই স্ক্লেরেন কাইমাকে আমরা দুই ভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে ফাইবার। ফাইবার মানে যেটা হচ্ছে আমরা হচ্ছে রাফেজ হিসেবে খাই, কিংবা হচ্ছে কি একটু মানে কেমন বলবো যে মানে আঁশ সম্পন্ন জিনিসপাতি, যেটা হচ্ছে হজমে প্রবলেম করে, যে মানে আঁশালো জিনিসপাতি আছে না, যেমন ধরো আখ আমরা চিবাই, তো আখে কিন্তু তোমার আঁশ থাকে, তো ফাইবার থাকে। বা তুমি যখন হচ্ছে গম খাও, গমে ফাইবার থাকে। যে কোনো ধরনের মানে জিনিসপাতি হচ্ছে গিয়ে ফাইবার থাকে। তো মানে যে কোনো ধরনের ভুল বলছি, যে কোনো ধরনের গ্রেইনস টাইপের জিনিসপাতিতে ফাইবার থাকে। ওকে, তো দেখো এখানে হচ্ছে দুই ধরনের আমরা জিনিস পাচ্ছি, ফাইবার বা তন্তু এবং স্ক্লেরাইড। তো এরা হচ্ছে অত্যন্ত দীর্ঘ, পুরু প্রাচীর যুক্ত, শক্ত, এবং এদের দুই প্রান্ত সরু, তবে কখনো ভোঁতা হতে পারে। প্রাচীরে আচ্ছা,
শক্ত আমরা তো বুঝি, শক্ত পুরু প্রাচীরযুক্ত, দুই প্রান্ত সরু, এগুলো তো সব বুঝতে পারছি। তবে এখানে কখনো কি হয়, ভোঁতা হতে পারে। প্রাচীরের গায়ে ছিদ্র থাকে, এই ছিদ্রটাকে বলা হয় কূপ। যেমনটা হচ্ছে কি তোমার কোষ প্রাচীরের গায়ে ছিদ্র থাকে, ওখানে কূপ থাকে। অবস্থান এবং গঠনের ভিত্তিতে এদের বিভিন্ন নাম দেওয়া হচ্ছে। নামগুলো খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। কি কি নাম? বাস্ট ফাইবার, সারফেস ফাইবার, জাইলেম তন্তু বা কাষ্ঠতন্তু। তার মানে কাঠের যে তন্তু, এটাও কিন্তু ফাইবারের মধ্যে পড়তেছে। এটা তো বোঝার জিনিস তোমাদের। স্ক্লেরাইট, স্ক্লেরাইটের অপর নাম কি? স্টোন সেল। খুব ইম্পর্টেন্ট, এই যে অপর নাম, তারপর একে কি বলা যায়, একে এটা বলা হয়, একে ওটা বলা বলা হয়, এগুলো খুব ইম্পর্টেন্ট। এটা খাটো, সমব্যাসীয়, কখনো লম্বাটে, আবার কখনো তারকাকার। এদের গৌণ প্রাচীর মানে হচ্ছে সেকেন্ডারি, সেকেন্ডারি প্রাচীর খুব শক্ত, অত্যন্ত পুরু এবং লিগনিন যুক্ত। এই যেখানে একটা লিগনিন পাইছি, স্ক্লেরাইড একটা লিগনিন পাইলাম, আর হচ্ছে গিয়ে তোমার স্ক্লেরাইড কাইমাতেও লিগনিন পাইলাম। পরিণত স্ক্লেরাইড কোষ সাধারণত মৃত থাকে এবং এদের কোষ প্রাচীর খুব যুক্ত হয়। নগ্নবীজি ও দ্বিবীজপত্রী। নগ্নবীজি একদম সিম্পলি বোঝে, নগ্নবীজি মানে হচ্ছে যে বীজের বীজপত্র থাকে না, সেটাই হচ্ছে নগ্নবীজি। এবং দ্বিবীজপত্রী হচ্ছে কি দুই বীজপত্রী সম্পূর্ণ। উদ্ভিদের কর্টেক্স, ফল এবং বীজত্বকে স্ক্লেরাইড টিস্যু দেখা যায়। কোথায়? কর্টেক্সে, ফল এবং বীজত্বকে। এখানে কি দেখা যায়? স্ক্লেরাইড টিস্যু দেখা যায়। বহির্ত্বক জাইলেম এবং ফ্লোয়েমের সাথে একত্রে পত্রবিহীন কোষগুচ্ছ থাকতে পারে। ওকে, ওকে। তো দেখো, দ্বিবীজপত্রী উদ্ভিদের উদাহরণ দিতে পারো জবা, হিবিস্কাস রোজা সাইনেন্সিস। আর একবীজপত্রী কোনটা হতে পারে? ধান হতে পারে। এই ধান আর জবার কাহিনী, এগুলো হচ্ছে আমরা কলেজ লেভেলে পড়ি। তো তিন ধরনের সরল টিস্যু চিত্র অঙ্গন বলছে হাউএভার। তো আমরা একটু স্লাইড থেকে ঘুরে আসি। উম দেখো, তো স্বরস্থায়ী টিস্যু, এখানে লেখা আছে জটিল স্থায়ী টিস্যুতে আমরা যখন যাই নাই। স্বরস্থায়ী টিস্যুতে আমরা কি দেখতে পাচ্ছি? প্যারেন্ট কাইমা খাবার সঞ্চয় করছে, কোলেন কাইমা কি করছে? কোলেন কাইমা হচ্ছে গিয়ে নমনীয়তা প্রদান করছে, আর স্ক্লেরেন কাইমা দৃঢ়তা প্রদান করছে। তোমরা যদি স্লাইডের চিত্রগুলো দেখো তাহলে দেখবা, বুঝে যাবা। আর কি বলছে? বিভাজক টিস্যু, মেসপেটিক টিস্যু যেগুলো, সেগুলো কি হয়? কোষ বিভাজন ঘটে, আর কি উদ্ভিদের বৃদ্ধি ঘটায়। এটা প্রধান কি ক্যাটাগরি, এটা তোমাদের লাগবে না। শীর্ষস্থ, মধ্যস্থ, পার্শ্বস্থ, এগুলো সব কলেজের পড়া। তাও আপু তোমাদের জানার জন্য দিয়ে রাখছি। শীর্ষস্থ মানে কি? উপরের দিকে রেইজ হবে, উপরের দিকে অগ্রভাগে থাকে, বৃদ্ধি করে। মধ্যস্থ মানে কি? পর্ব মধ্য অঞ্চলে থাকে, মাঝখানে বাড়ায়। পার্শ্বস্থ মানে কি? পাশে বাড়ায়। তো এই জিনিসগুলো একটু পড়তে হবে আর কি। এখন আসো আমরা আবার বইয়ে ব্যাক চেক। দেখো, জটিল টিস্যু। জটিল টিস্যু মানে হচ্ছে কি? কমপ্লেক্স টিস্যু। অনেক ধরনের কোষ থাকবে এখানে। এখানে শুধুমাত্র এক ক্যাটাগরি কোষ থাকবে না। যেমন ধরো আমার নাম হচ্ছে মাইশা, আর তোমাদের ক্লাস কে নেয়, আর যারা যারা যেসব ভাইয়েরা ক্লাস নেয়, তো বিভিন্ন কোষ যারা, তো ধরো হচ্ছে কি আমাকে নিয়ে যত কোষ হচ্ছে সেটার নাম হচ্ছে মাইশা টিস্যু। আর যখন হচ্ছে এই প্ল্যাটফর্মে সবাইকে মিলে একটা কোষ টিস্যু তৈরি হচ্ছে, তখন কিন্তু আমাদের একটা কোনো নাম পাচ্ছি না, তার মানে কি? এটা একটা জটিল। তো তাহলে আমরা কি বুঝতেছি? সেটা হচ্ছে জটিল টিস্যু। এরা উদ্ভিদে পরিবহনের কাজ করে, তাই এদের পরিবহন টিস্যু বলা হয়। মানে এরা হচ্ছে কি তোমার পরিবহন করে। কি কি পরিবহন করতে পারে একটা উদ্ভিদ? খাবার পরিবহন করতে পারে, গ্যাস পরিবহন করতে পারে, আরো কত কি। তো এইখানে এই জটিল টিস্যুর আবার দুই ক্যাটাগরি। কি কি ক্যাটাগরি? একটা হচ্ছে সরল, আর একটা হচ্ছে না, সরি সরি, আমি খুব সরি, একটা হচ্ছে কি জাইলেম, আর একটা হচ্ছে কি ফ্লোয়েম। তো এক্স আর এফ লিখে দিন। তো দেখো হচ্ছে এরা কি করে, জাইলেম এবং ফ্লোয়েম একত্রে মিলে কি হয়? উদ্ভিদের পরিবহন টিস্যু গুচ্ছ, ভাস্কুলার বান্ডেল সৃষ্টি করে। ভাস্কুলার বান্ডেল মানে হচ্ছে কি? জাইলেম এবং ফ্লোয়েম টিস্যু কম্বাইন করে ভাস্কুলার বান্ডেল ফর্ম করে। জাইলেম আবার দুই প্রকার। জাইলেম কয় ধরনের? দুই ধরনের, প্রাথমিক ও গৌণ বা সেকেন্ডারি জাইলেম। মানে প্রাথমিক জাইলেম আর হচ্ছে সেকেন্ডারি জাইলেম। জাইলেম সরি, প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্ট জাইলেমকে প্রাথমিক জাইলেম বলে। তোমাদের এখন এটা বোঝা লাগবে না প্রোক্যাম্বিয়াম কাকে বলে না বলে, এটা হচ্ছে কি একটু পরে বুঝবা। প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্ট জাইলেমকে প্রাথমিক জাইলেম বলে। প্রাথমিক বৃদ্ধি শেষে যেসব ক্ষেত্রে সেকেন্ডারি বৃদ্ধি ঘটে, সেখানে সেকেন্ডারি জাইলেম হয়। একদম সিম্পল, আমি বলি শুনো। প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্ট যে জাইলাম, সেটাকে আমরা প্রাইমারি জাইলাম বলতেছি। প্রোক্যাম্বিয়াম প্রাইমারি, পি পি, এভাবে মনে রাখো। এখন তোমাদের মনে হইতেই পারে যে আপু আপনি আমাদেরকে হচ্ছে কি মানে আরো রুট লেভেলে বুঝাইলে মনে থাকবে, কিন্তু আমার কথা হচ্ছে বাবা, তোমার রুট লেভেলে বোঝার জন্য এখানে আরো অনেক পড়াশোনা আছে। তো আমার কথা হচ্ছে যেটা টেকনিক দিয়ে মনে রাখা যায়, ওটা আমরা টেকনিক দিয়ে মনে রাখতে পারি, তাই না? তো সেজন্য হচ্ছে আমরা একটু টেকনিক দিয়ে মনে রাখি এটা। ওকে। তো প্রাইমারি ঠিক মানে হচ্ছে প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্টি হয়। ওই প্রাথমিক বৃদ্ধি শেষে যখন সেকেন্ডারি বৃদ্ধি ঘটে, তখন আমরা সেকেন্ডারি জাইলাম পাই।
প্রাথমিক জাইলেম আবার দুই ধরনের। প্রাথমিক অবস্থাকে প্রোটো নাম শুনলে বুঝবো একদম সজীব নতুন এই টাইপের কিছু। আর পরিণত অবস্থায় সেটাকে কি বলে, মেটাজাইলেম। পরিণত অবস্থায় মেটাজাইলেম, প্রাথমিক অবস্থায় প্রোটোজাইলেম। মেটাজাইলেমের অভ্যন্তরীণ ফাঁকা গহ্বরটি বড় থাকে। জাইলেম কয়েক ধরনের কোষ থাকে, যেমন কি ট্রাকিড ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। মনে রাখতে হবে এভাবে, ট্রাকিডটা হচ্ছে কি লম্বাকার, ভেসেলটা লম্বাকার কিন্তু অনেকটা তলোয়ার ছুরি টাইপের, জাইলেম ফাইবারটা হচ্ছে কি শর্মিলাকার। এখন আসো ট্রাকিডের বৈশিষ্ট্য, খুব ইম্পর্টেন্ট ফর হচ্ছে বোর্ড এক্সামস। ট্রাকিড ভেসেল থেকে বোর্ডে প্রচুর আসে। ট্রাকি কোষটা কেমন হয় আমরা চিত্রের সাথে মিলাই, আসো দেখো। একটু ক্লিন করে নি। আচ্ছা, এখান থেকে তুমি কি কি বৈশিষ্ট্য দেখতে পাচ্ছ? প্রথমত এখানে হচ্ছে একটা প্রাচীর দেখা যাচ্ছে, তাই না? আমরা ট্রাকিডের যে সেলটা অবজার্ভ করতেছি, সেখানে আমরা একটা প্রাচীর দেখতে পাচ্ছি। আর তুমি যদি একদম বাইরে থেকে চিন্তা করো তাহলে কি দেখতে পাচ্ছ, এটা একটা লম্বা রেখো, সেটা একটা সাপ টাইপের, কিন্তু আবার সাপও বলা যাচ্ছে না, এত পেঁচানো না। তো এখানে কি হইতেছে, এখানে আবার কয়েকটা ছোট 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 কূপ দেখা যাচ্ছে, কয়েকটা ছোট 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 ফাঁকা দেখা যাচ্ছে। আমরা কি আর কিছু দেখতে পাচ্ছি? উত্তর হচ্ছে না। তাহলে আমরা মিলাও, ট্রাকিড কোষ লম্বা আপু বললাম, এর প্রান্তটা, ও হ্যাঁ, এর প্রান্তদ্বয় দেখো দুই সাইড কিন্তু হচ্ছে কি সরু এবং অনেকটা সূচালো। প্রাচীরে কি জমা হয়? লিগনিন জমা হয়, খালি শুধুমাত্র পেকটিন জমা হয় হচ্ছে কি তোমার আহ ইসে কুলেন কাইমাতে। তো তোমার এই জিনিসগুলো মনে রাখতে হবে। আর বাকি সব জায়গায় আমরা কি দেখেছি, লিগনিন জমা হচ্ছে। লিগনিন জমা হয় কি হয়, পুরু হয় প্রাচীরে। লিগনিন জমা হয় পুরু হয় এবং অভ্যন্তরীণ গহ্বর বন্ধ হয়ে যায়। ফলে কি হয়, পানির চলাচল পাশাপাশি জোড়া কূপের মাধ্যমে হয়ে থাকে। মানে হচ্ছে, আমি একটু বলি, যে যখন তুমি দেখতেছো যে প্রাচীরে লিগনিন জমা হয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, অভ্যন্তরীণ যে ভিতরের গর্তগুলা, এই যে এই জায়গায় যে গর্তগুলো থাকার কথা, সেগুলো অফ হয়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে, পানির চলাচল পাশাপাশি জোড়া কূপের মাধ্যমে, মানে হচ্ছে একটার সাথে একটার মধ্যে কানেকশন থাকে, একটার সাথে একটা কানেকশনের মাধ্যমে পানি ট্রান্সপোর্ট করা হয়। প্রাচীরের দূরত্ব কয়েক ধরনের হয়, সরি, প্রাচীরের পুরুত্ব কয়েক ধরনের হয়। যেমন কি হয়, বলয়াকার হইতে পারে, সর্পিলাকার হইতে পারে, সোপান আকার হতে পারে। সোপান মানে হচ্ছে কি তোমার পতাকা টাইপের, সোপান, হ্যাঁ সোপান মানে পতাকাই। আর বলয়াকার মানে হচ্ছে বিভিন্ন ধরনের বলয়, তুমি যখন মানে বিভিন্ন ধরনের বর্ডার বা বলয় তখন যেরকম দেখো ওরকম। সর্পিলাকার মানে হিস হিস সাপ। জালিকাকার মানে জালির মতো কিংবা কুপাঙ্কিত। ফার্ন বর্গ, এইখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে এইটা কোথায় দেখা যায় এবং কাজ এবং বৈশিষ্ট্য। তো তাহলে কি কি পাইতেছো, যে ফার্ন বর্গ নগ্ন বীজি এবং আবৃত বীজি, মানে যেটা হচ্ছে বীজপত্র থাকে। উদ্ভিদের কোথায় প্রাইমারি এবং সেকেন্ডারি জাইলেম দুইটাতেই ট্রাকিড পাওয়া যাচ্ছে। এখন আসো আমরা একটু কাজ দেখি, কাজ কিরকম। যেহেতু এটার মধ্যে কূপ থাকে এবং এর যেহেতু হচ্ছে লিগনিন দিয়ে প্রাচীরটা পুরু থাকে, তাই এরা অবশ্যই হচ্ছে কি কূপের মধ্যে দিয়ে যখন পানি চলাচল করে তখন হচ্ছে বিভিন্ন ধরনের রস বা হচ্ছে গিয়ে বা বিভিন্ন ধরনের সেল, স্যাক তো না, সেলের বিভিন্ন ধরনের রস থাকতে পারে, তো সেটা পরিবহন এবং অঙ্গকে হচ্ছে আমরা দৃঢ়তা প্রদান করতে পারি, সেটাও কিন্তু এর কাজ। তবে কখনো কখনো খাদ্য সঞ্চয়ের কার্য এই কিছু করে থাকে। এই প্রধান কাজ এবং ও আচ্ছা, অঙ্গ কিন্তু দৃঢ়তাও প্রদান করেও। তো এই কাজটা ইম্পর্টেন্ট, এগুলো একটু করতে হবে। ভেসেল, ভেসেল কোষটা হচ্ছে কি একটু খাটো চোঙের মতো, যে আমি চোঙ কথাটা আমার মুখে আসছিল না। চোঙ মানে হচ্ছে, তোমরা ইসে দেখছো মনে হয়, এরকম চোঙ দেখছো ছোটবেলায়, আমরা যে তেল নিতাম এরকম, এরকম করে চোঙ টোঙ আমরা মাপচুং দিয়ে মাপতাম। তারপর ধরো হচ্ছে যে তেল নিতাম বিভিন্ন জায়গা থেকে, তো ওইটা হচ্ছে ওই খাটো চুঙের মতো। কোষগুলো একটির মাথায় আরেকটি সজ্জিত হয়, যে এইটা এই যে যেমন ধরো এই জায়গাটা, এই কোষটা নেমে একসাথে ফর্ম করে। তো এটা হইতেছে কি আরেকটা সজ্জিত হয় এবং প্রান্তীয় প্রাচীরটি গলে গিয়ে দীর্ঘ নলের মতো সৃষ্টি করে। প্রান্তীয় প্রাচীর হচ্ছে এই জায়গাটা গলে গিয়ে একটা লম্বা নলের মতো সৃষ্টি করে। এর ফলে কি হচ্ছে, কোষরসের উপরে ওঠার জন্য একটা সরু পথ তৈরি হয়ে যায়। মানে হচ্ছে কি, তোমার যখন হচ্ছে এইভাবে করে হচ্ছে তুমি কোষ প্রাচীরটা গলে গেল, গলে গিয়ে হচ্ছে কি একটা কি বলবো, দীর্ঘ লনের মতো, এই যে এই জায়গাটা তৈরি হলো, এই জায়গাটা এখন ওয়াটার যাবে, এই যে এই জায়গাটায় হচ্ছে গিয়ে পানি, পানি বা রস এটা ওঠার জন্য এনাফ স্পেস থাকে, সরু পথ থাকে। প্রাথমিক অবস্থায় এই কোষগুলো প্রোটোপ্লাজম পূর্ণ থাকলেও মৃত বয়সে এরা কি হয়, প্রোটোপ্লাজম বিহীন হয়। আর এই হচ্ছে ভেসেলের প্রাচীর ট্রাকিডের মতো বিভিন্ন রূপে পুরু হয়। মানে ট্রাকিডে যেমন প্রাচীর থাকে, ভেসেলে ওরকমই থাকে, কি কি থাকে, একই জিনিস থাকে। ভেসেল সাধারণত কয়েক সেন্টিমিটার লম্বা হয়। তবে বৃক্ষ এবং আরোহী উদ্ভিদ এগুলো এতটাই ইম্পর্টেন্ট না। তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রধানত গুপ্ত বীজী উদ্ভিদের সব অঙ্গে দেখা যায়। নগ্ন বীজী উদ্ভিদের মধ্যে উন্নত উদ্ভিদ
যেমন নিটাম খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা দিয়ে দেয় মানে 100%, যেখানে তোমার নাম একদম মালুম বলে দিছে সেইটা ইম্পর্টেন্ট, উদাহরণগুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে কি হচ্ছে, ও খাবার ট্রান্সপোর্ট করে এবং হচ্ছে কি অঙ্গকে দৃঢ়তা প্রদান করে, এবং পানি এবং খনিজ লবণ আর কি, ভিটামিন মিনারেলস এগুলো পড়ে আর কি। ফাইজলামি করলাম, মানে পানি এবং খনিজ লবণ। জাইলেম প্যারেনকাইম, জাইলেমে অবস্থিত প্যারেনকাইমা কোষ একদম সিম্পল, প্যারেনকাইমা কোষ যেরকম হয় সেরকম। এদের প্রাচীর পুরু বা পাতলা হইতে পারে। প্রাইমারি জাইলেমে প্যারেনকাইমার কোষ পাতলা প্রাচীর যুক্ত, তবে সেকেন্ডারি জাইলেমে কিরকম হয়, এরা পুরু প্রাচীর যুক্ত হয়। তো কোথায় হচ্ছে গিয়ে প্রাথমিক পাতলা, সব দেখো প্যারেনকাইমা পাতলা প্রাচীর প্যারেনকাইমা পাতলা প্রাচীর, আর জাইলেমে হচ্ছে গিয়ে এরা কি হয়, পুরু প্রাচীর, সেকেন্ডারি জাইলেমে হচ্ছে পুরু প্রাচীর যুক্ত হয়। এদের মেইন কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় এবং পানি পরিবহন করা। এখন আসো জাইলেম ফাইবার দেখে বুঝতেছো এটা হচ্ছে গিয়ে তোমার সর্পিল আকার, এবং এদের কোষপ্রাচীরটা একটু চিকন কম্পারেটিভলি, আর এদের হচ্ছে গ্যাপ বেশি, তাই না, কূপের মধ্যে গ্যাপ গুলো বেশি। তো দেখো জাইলেমে অবস্থিত স্ক্লেরেনকাইমা কোষ হচ্ছে জাইলেম ফাইবার। স্ক্লেরেনকাইমা কোষের আগের নামও দেখছো ফাইবার, স্ক্লেরেনকাইমার একটা ক্লাসিফিকেশন। এদেরকে আমরা উড ফাইবারও বলি। এগুলো হচ্ছে লম্বা, দুপ্রান্ত সরু, পরিণত কোষে প্রোটোপ্লাজম থাকে না বলে মৃত্যু, যখনই ফাইবার কথাটা আসছে, তার মানে ওরা ডেড। উদ্ভিদের তারা অবশ্যই যান্ত্রিক শক্তি যোগাবে। দ্বিবীজপত্রী উদ্ভিদের সব জাইলেমের অবস্থান করে, খুব ইম্পর্টেন্ট যে কোনটা কিসে অবস্থান করে, কোনটা কোন জায়গায় অবস্থান করে। আর কি বলতো, কাজটা ইম্পর্টেন্ট, পানি এবং খনিজ লবণ পরিবর্তন পরিবহন, খাদ্য সঞ্চয়, উদ্ভিদ জাতীয় শক্তি আর দৃঢ়তা প্রদান করা জাইলেম কিসের প্রধান কাজ। এখন আসো ফ্লোয়েম। আসো আমরা তার আগে জাইলেমটা একটু রিক্যাপ করে আসি। দেখো জাইলেম টিস্যুর মধ্যে দেখা যাচ্ছে, এটা একটা লম্বা লম্বা কোষ দেখাইছে, এখান থেকে দেখাইছে হচ্ছে জাইলেম। তারপর হচ্ছে গিয়ে তোমার দেখানোর মধ্যে দিয়ে কি দেখালো, যে পানি পরিবহন করে, এইটুকুই। এখন দেখো ফ্লোয়েম। ফ্লোয়েম দেখলেই বোঝা যাচ্ছে, কোষের গঠন দেখে বুঝতেছো এটা লম্বাটে টাইপের কোনো একটা জায়গায় থাকে। চিত্র আঁকা শিখতে হবে। উদ্ভিদ কোষে এরা জাইলেমের সাথে একত্রে পরিবহন টিস্যু গুচ্ছ ফর্ম করে, এটা জানা কথা। এর ক্লাসিফিকেশন কি কি আছে, ওখানে ছিল ট্র্যাকিড, ভেসেল, জাইলেম, প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। আর এখানে কি আছে, সিভনল, সঙ্গী কোষ, ফ্লোরেন প্যারেনকাইমা এবং ফ্লোরেন ফাইবার। তো এর মধ্যে আমরা জানি যে সিভ কোষ এবং রক্তকণিকায় আমরা কি পাই না বলতো, নিউক্লিয়াস থাকে না। তো দেখো ওরা যেহেতু হচ্ছে কি জাইলেমের কাজ হচ্ছে খাবার পরিবহন করা, আর ফ্লোয়েমের কাজ হচ্ছে ওই খাবার পরিবহন করে, ও মানে কি বলবো, মানে জাইলেমের কাজটা হচ্ছে সরবরাহ করা, আর ফ্লোয়েমের কাজ হচ্ছে কি ওইটাকে নিয়ে সারা বডিতে ট্রান্সফার করে দেওয়া। তো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। এখন দেখো সিফ কোষটা কি। তো সিফ কোষ এই যে দেখো, এখানে দেখলেই বুঝতে পারবা যে এটা হচ্ছে সিভ নল, নলাকার জালিকাকার কিছু জিনিসপাতি দেখা যাচ্ছে। তারপর মাঝখানে হচ্ছে সিফ প্লেট দেখা যাচ্ছে, দুইটা কোষের মাঝখানে যে প্লেট থাকতেছে এটা দেখা যাচ্ছে। সঙ্গী কোষগুলো পাশে ঘেসে ঘেসে আছে, ঘেসে ঘেসে আছে একদম। ফ্লোরেন প্যারেনকাইমা দেখা যাচ্ছে, কয়েকটা প্যারেনকাইমা কোষ উঠছে এখান দিয়ে, সবই একই রকম দেখতে। আর কি আছে এখানে বলতো, এখানে আর কিছু আমরা পাচ্ছি না আপাতত। ওকে, তাহলে সিফ কোষ কি, একটা বিশেষ ধরনের কোষ, দীর্ঘ, পাতলা, কোষ প্রাচীর যুক্ত এবং জীবিত। এই কোষগুলো আমরা কিন্তু অনেক কিছু পড়ে ফেলছি, এখানে কি কি পড়ছি, যে দীর্ঘ মানে হচ্ছে বড়, কোষ প্রাচীর যুক্ত যেটা হচ্ছে এই যে প্রাচীর আছে, কোষ প্রাচীর আছে। তারপর হচ্ছে গিয়ে জীবিত, এরা কিন্তু জীবিত, এরা লম্বা লম্বি ভাবে একটা একটার উপর মানে বসানোর পরে, সরি, সিভনল, এই জায়গাগুলো, এই যে নল নল, এই জায়গাগুলো হচ্ছে ফর্ম করতেছে। তারপর কি করে, এই কোষগুলো চালনির মতো, তুমি যদি এই ছবিটাকে একদম ভদ্র ভাষায়, মানে ধরো আপুর কথা শুনোই নাই এতক্ষণ, তুমি যদি হচ্ছে এভাবে করে দেখো, একটু আমি একটু মুছে দেখাই, একটু বেশি সময় লাগবে না, 1 মিনিট দাও। তো আমি যদি হচ্ছে তোমাদেরকে মুছে দেখাই, তাহলে তোমরা দেখবা, ওয়েট আ মিনিট। হ্যাঁ। তো তাহলে তোমরা দেখতে পাচ্ছ কি, তোমাদের প্রথম গ্ল্যান্সে কি মনে হবে, এটা আমাদের বাসায় যে রুটির যে তোমার চালের গুঁড়া থেকে, তারপর হচ্ছে রুটির পিঠা বানায়, তখন হচ্ছে আমরা দেখতে পাই না এরকম চালুনি, তারপর ধরো যারা কেক বেক করো, তারা কি দেখতে পাও, মজাটা চেলে নাও না। তো ওই জিনিসটাই হচ্ছে কি চালুনি, চালুনির মতো দেখা যাচ্ছে। তো দেখলে কি মনে হচ্ছে, ছিদ্রযুক্ত সিল প্লেট দিয়ে পরস্পর থেকে আলাদা আছে। এই সিফ কোষে প্রোটোপ্লাজম প্রাচীর ঘেঁষে থাকে বলে একটা কেন্দ্রীয় ফাঁকা জায়গা তৈরি হয়। এই যে দেখো আমি তোমাকে বলি, সিভ কোষে প্রোটোপ্লাজম প্রাচীর ঘেঁষে, যে প্রাচীর যে ঘেঁষে একটা ফাঁপা জায়গা সৃষ্টি হচ্ছে, যেটা খাবার পরিবহনের নল হিসেবে কাজ করতেছে। মানে এই যে এই জায়গাটাকে হচ্ছে কি খাবার পরিবহনের নল হিসেবে দেখা হইতেছে। তো এদের প্রাচীরটা লিগনিন যুক্ত, এগুলো সব পড়তে হবে। পরিণত সিভ কোষে কোনো নিউক্লিয়াস থাকে না, একদম পেইড টপিক। এটা একবার মানে মেডিকেলেও আসছিল এইসব, মানে বিলো স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন মেডিকেলেও হয় অনেক।
আর আমার বলতে পারো যে আপনি চান্স পান না কেন, এই যে বিলো স্ট্যান্ডার্ড কোশ্চেন এর জন্য। তো পরিণত সিফ কোষে কোনো নিউক্লিয়াস থাকে না। সকল ধরনের গুপ্তবীজী উদ্ভিদ, গুপ্তবীজী উদ্ভিদ মানে কি ওই যে দেখো নিটাম একটা উদাহরণ ছিল। ফ্লোয়েমে কি হয় না, সরি নিটাম তো না, গুপ্তবীজী উদ্ভিদ নগ্নবীজী উদ্ভিদ হিসেবে ছিল না। হ্যাঁ, নগ্নবীজীর মধ্যে ছিল নিটাম, আর গুপ্তবীজী উদ্ভিদ হচ্ছে কি যেটা বীজ গুপ্ত। একইভাবে। তো এখানে কি থাকে, গুপ্তবীজী উদ্ভিদে ফ্লোয়েমে সিভ কোষ এবং সঙ্গী কোষ এবং সিভনল থাকে। ওকে। আর কি, পাতা প্রস্তুত খাদ্য সহ উদ্ভিদের বিভিন্ন অংশ পরিবহন করা এদের প্রধান কাজ। আশা করি বুঝতে পারছি। সঙ্গী কোষ, প্রত্যেকটা সিভ কোষের সাথে একটা বড় করে প্যারেনকাইমা তাতে একটা কোষ থাকে, এইটা হচ্ছে সঙ্গী কোষ, একদম গা ঘেঁষে থাকে। এটা হচ্ছে সঙ্গী কোষ। এদের কেন্দ্রিকা বা নিউক্লিয়াস বেশ বড়, ওই যে দেখা যাইতেছিল একটা কেন্দ্রিকা বা নিউক্লিয়াস, এটা বহুত বড়। ধারণা করা হয় এই নিউক্লিয়াস সিভ কোষের কার্যাবলী কিছুটা পরিমাণে হল নিয়ন্ত্রণ করে। অবভিয়াসলি। যেমন ধরো হচ্ছে একটা পচা, একটা পচা কি বলবো, একটা বড় পচা কমলা, এটা হচ্ছে পচা কমলা, এটা হচ্ছে ভালো কমলা। যদি দুটাকে পাশাপাশি একসাথে রাখো, অবশ্যই এটার উপর এটা এফেক্ট পড়বে। ঠিক তেমনই হচ্ছে তোমার কি বলবো, যে সিভ কোষ যেটা, সঙ্গী কোষ যেটা, সঙ্গী কোষ তো বলাই আছে সঙ্গী। তো সঙ্গী কোষের কাজ বলেই ওগুলো কি নিউক্লিয়াস, সেটা হচ্ছে সিভ কোষের কাজের উপর কিছুটা নিয়ন্ত্রণ করা। অবভিয়াসলি পাশাপাশি যেহেতু আছে, তার মানে তো ইনফ্লুয়েন্স করবে। এই জন্য তো ফ্রেন্ড, ভালো ফ্রেন্ড কেন বানাইতে বলে মানুষ, যাতে করে হচ্ছে পাশে থাকা মানুষটা যদি ভালো হয় তাহলে আমাদের উপর কি হয়, ভালো ইনফ্লুয়েন্স পড়ে। তো এর জন্য হচ্ছে কি বন্ধু নির্বাচনে এই সময়টা অনেক সতর্ক থাকতে হবে, বিশেষ করে টিনেজ। এই কোষ কি হয়, প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ এবং পাতলা প্রাচীর যুক্ত। তারপর কি বলা হয়েছে, ফার্ন এবং নগ্নবীজী উদ্ভিদের এর উপস্থিতি নেই। খুবই ইম্পর্টেন্ট, এগুলো সব উদাহরণের জিনিস। এখন তুমি আমাকে বলো উদাহরণ আমি কেমনে পড়াবো। উত্তর হচ্ছে একটা কাগজে লিখবা, সুন্দর করে কাগজে লিখে তারপর হচ্ছে গিয়ে ওটা টানা রাখবা, বা হচ্ছে গিয়ে খাতায় পিন করে রাখবা, বা হচ্ছে বই পিন করে রাখবা। ওকে। তো আমরা হচ্ছে আজকে মোটামুটি আমাদের বাকি আছে ফ্লোরেন প্যারেনকাইমা এবং ফ্লোরেন ফাইবার বা তন্তু, মানে প্রায় একই ব্যাখ্যা। খালি হচ্ছে মানে তোমার প্যারেনকাইমা বলতে তার মানে প্যারেনকাইমার জাত গোষ্ঠী একসাথেই তো, মানে, তো এই জিনিসগুলো হচ্ছে গিয়ে মানে কি বলবো, মানে প্রায় কাছাকাছি, প্রায় কাছাকাছি। তো এই জিনিসটা একটু হচ্ছে গিয়ে বুঝতে হবে। যেমন প্যারেনকাইমা মানে ফ্লোয়েমে আসতে, তার মানে এটা প্যারেনকাইমা, এটা কোষ সাধারণ কোষের মধ্যে হবে, প্যারেনকাইমার মধ্যে হবে, পাতলা কোষ প্রাচীর যুক্ত, প্রোটোপ্লাজম যুক্ত, খাবার সঞ্চয় করে, খাবার পরিবহনে সাহায্য করে, ফার্ম জাতীয়, টেরিডোফাইটা, এই যে বায়োফাইটা টেরিডোফাইটা পড়বা তোমরা, নগ্নবীজী, জিমনোস্পার্ম উদ্ভিদ এবং উদ্ভিদবীজপত্রী, ডিকাইটো ডিকোটি লেডোনাস, ডাইকোটিলেডোনাস আর কি। তো জিনিসপত্র কে ওই যে অ্যাঞ্জিওস্পার্ম জিমনোস্পার্মও বলা হয় আর কি। তো এই ধরনের উদ্ভিদ গুলো ফ্লোয়েম টিস্যুতে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকবে। অবভিয়াসলি তোমাকে তো সাইলেন্ট টিস্যুতে জীবন ফ্লোয়েম প্যারেনকাইমা দিবে না। তো কোনটা থাকে না, একবীজপত্রী উদ্ভিদে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে না। তো এই জিনিসগুলো হচ্ছে কি নিজের পড়তে হবে, এইগুলো জ্ঞানমূলকে আসবে না, কিন্তু সঠিক উত্তরে আসবে, এমসিকিউতে আসবে, প্রত্যেকটা ইনফো ইম্পর্টেন্ট। এর জন্য তো এটাকে হচ্ছে কি স্টার না, আমার কয়টা স্টার দেওয়া উচিত এটাকে, এই পুরা এই জটিল টিস্যুটাকে 10 না 100 স্টার দিই। কারণ এখান থেকে এমসিকিউ দেয়, পোলাপান পেঁচায়, এবং পোলাপান এখান থেকে অ্যান্সার করতে চায় না। আমি নিজেও পোলাপান ছিলাম এক সময়, আমিও অ্যান্সার করতে চাইতাম না। কিন্তু তুমি যদি এটাকে আপুর ক্লাস দেখে দেখে তুমি যদি হচ্ছে তোমার বইয়ের সামনে টানায় ফেলো, মানে হচ্ছে পয়েন্ট করে করে একদম পয়েন্ট, শুধুমাত্র পরীক্ষার আগের দিন পরীক্ষার হলে তুমি ওইটুকুই পড়ে যাবে, তুমি এইটার দিকে আর ফিরেও তাকাবে না। আর চিত্রগুলো তোমার আঁকা জানতে হবে, এমন ভাবে চিত্র আঁকা জানতে হবে যাতে করে হচ্ছে একদম চোখে ভাসে যে এটা এখানে ছিল। এবং তুমি যদি চিত্র আঁকতে জানো বাবা, তাহলে তোমার এই ছাতার ব্যাখ্যা পড়াই লাগবে না। তুমি যদি চিত্র আঁকতে পারো তাহলে তুমি বলতে পারো এখানে চালনির মতো হচ্ছে কোষ সিক্স প্লেট থাকে, তারপর এখানে কি থাকে, এখান থেকে খাবার পরিবহন হয়, এখানে সরু তন্তু থাকে, এটার পাশ দিয়ে সঙ্গী কোষ থাকে, সঙ্গী কোষের নিউক্লিয়াসের কার্যগুলো অনেকটাই সিভ কোষের উপর ডিপেন্ড করে। এর পাশে হচ্ছে গিয়ে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে, যেটা প্যারেনকাইমা কোষের মতো লম্বাটে একই রকম সমাবেশীয় পাতলা কোষ প্রাচীর থাকে। আর কি লাগতেছে, খালি মুখস্থ করা লাগতেছে কি, কোনটায় থাকে কোনটায় থাকে না। তো গঠন মুখস্থের জন্য চিত্রটা আঁকা শিখলো তাহলে সময় কম লাগতেছে। আর তুমি যদি উদাহরণটা পড়ে ফেলো তাহলে উদাহরণের সময় লাগে না। ফ্লোয়েম ফাইবার বা তন্তু, স্ক্লেরেনকাইমা কোষ সমন্বয়ে ফ্লোরেন ফাইবার তৈরি হয়। এগুলো এক ধরনের লম্বা, সরি দীর্ঘ কোষ, যাদের প্রান্তদেশ পরস্পরের সাথে যুক্ত থাকে, মানে হচ্ছে ফ্লোয়েম ফাইবার। এটা আমি তোমাদের কিভাবে দেখাবো, তারা আমরা একটু গুগল করে দেখাই তোমাদেরকে। ফ্লো, সরি দেখছো বানানো পারি না এটা আমি। এই যে ফ্লোয়েম ফাইবার্স, এই যে দেখো,
আশা করি এখন দেখতে পাচ্ছি। দেখো যে ২ প্রান্ত হচ্ছে সরু থাকে। এক প্রান্তের সাথে আরেকটা প্রান্ত কানেক্টেড হয়। এটা এভাবে গুগলের চিত্র দেখে, দেখে পড়তে হবে। কেমনে? যে স্ক্লেরেনকাইমা কোষ সমন্বয়ে ফ্লোয়েম ফাইবার গঠিত হয়। অবশ্যই। ফাইবার মানেই হচ্ছে কি স্ক্লেরেনকাইমা। ফাইবারের মাই হচ্ছে স্ক্লেরেনকাইমা। এটা লম্বা কোষ হবে, প্রান্তদেশ পরস্পরের সাথে এক থাকবে। এই যে বাস্ট ফাইবার বলবে, আগেই নাম পড়ছো। পাটের আশা এক ধরনের বাস্ট ফাইবার, সুপার ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, খুব, খুব ইম্পর্টেন্ট। যেখানে উদাহরণ আমি বলছি একবার মুখ থেকে বের করে ফেলছে একটা ওয়ার্ড, তার মানে ওটা আরো ইম্পর্টেন্ট। উদ্ভিদের অঙ্গের গৌণ বৃদ্ধির সময় এই ফাইবার উৎপন্ন হয়। এসব কোষায় প্রাচীর খুব দেখা যায়। ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে পাতায় উৎপাদিত শর্করা এবং মূলে সঞ্চিত খাদ্য একই সাথে উপরে নিচে পরিবাহিত হয়। তো আজকে আমাদের জন্য হচ্ছে গিয়ে সরি, আমি খুব সরি। তো আজকে আমাদের জন্য হচ্ছে গিয়ে পড়া ছিল হচ্ছে গিয়ে টিস্যু। তো টিস্যুর একটা ওভারঅল গ্লিমস আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং এখানে ওভারঅল একটা গ্ল্যান্স তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে হচ্ছে কি উদ্ভিদ টিস্যু নিয়ে আমরা পড়াশোনা করছি। তো উদ্ভিদ টিস্যুর মধ্যে আমরা হচ্ছে কি দুই ধরনের টিস্যু দেখতে পারি। একটা হচ্ছে কি ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু ক্লাসিফিকেশন আমাদের বইতে দেওয়া নেই, আমাদের বইতে দেওয়া স্থায়ী টিস্যু ক্লাসিফিকেশন। স্থায়ী টিস্যুর মধ্যে তিন ধরনের কোষ আমরা দেখতে পাই, কি কি? প্যারেনকাইমা, কোরেনকাইমা, স্ক্লেরেনকাইমা। তার মধ্যে হচ্ছে প্যারেনকাইমা, কোরেনকাইমা তেমন একটা ভাগ থাকে না। স্ক্লেরেনকাইমার হচ্ছে গিয়ে ভাগ থাকে। সেটা কি? ওটা সরলের ক্ষেত্রে বলছি, সরল আর জটিল দুই ভাগে ভাগ করতে হবে। তো সেখানে স্ক্লেরেনকাইমায় থাকতেছে কি ফাইবার, এবং হচ্ছে গিয়ে তন্তু। তন্তুতে ফাইবার। আর কি যে ছিল স্ক্লেরেনকাইমার মধ্যে? এখানে ছিল হচ্ছে গিয়ে তোমার ফাইবার এবং তন্তু, এই দুইটাই তো। আমরা একবার একটু দেখে আসি, দেখছি আপু ভুলে যাই পড়াশোনা। এই হচ্ছে না পড়ার পরিণাম। দেখ, স্ক্লেরাইড স্ক্লেরাইড নিয়ে আমার এত পছন্দের একটা টপিক, তাও হচ্ছে আমি স্ক্লেরাইডটা ভুলে গেছি, দেখছো? তোমাদের এভাবে রিক্যাপ করতে হবে। তো আস্তে আস্তে তো আমরা কি পড়ছিলাম? স্ক্লেরাইড এবং হচ্ছে গিয়ে তোমার কি ফাইবার। তো আমরা আবার জটিলে গেলাম। জটিলে দুই ধরনের দেখলাম, জাইলেম আর ফ্লোয়েম। জাইলেমের মধ্যে আমরা কি পাই? ট্রাকিড ভেসেল। তারপর হচ্ছে গিয়ে জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। আর ফ্লোয়েমের মধ্যে কি পাই আমরা? হচ্ছে কি ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার, আর কি পাই? সিভ কোষ, সঙ্গী কোষ। এই তো। এই হচ্ছে গিয়ে আমাদের আজকে পড়া। আমরা কাজ করছি কোথায় কোনটা থাকে কোনটা থাকে না। এগুলো খুব ইম্পর্টেন্ট, এবং এগুলা হচ্ছে খুব ভালো মতো পড়তে হবে। যেগুলা বলছি আপনি যে লাগবেই, যেমন হচ্ছে 100% বলছি এটা। টিস্যুর সংখ্যা টংখ্যা পড়ছি আমরা, বৈশিষ্ট্য পড়ছি। তারপর তোমার কোথায় কি থাকে, এই চিত্রটা এখন এই জন্মে তোমাদের লাগবে না আশা করতেছি, ইনশাল্লাহ ইন্টারমিডিয়েটে লাগবে। তো তখন হচ্ছে তোমরা পড়ো। আর এখান থেকে হচ্ছে কি চিত্র আঁকা শিখবা, এবং চিত্র সিরিজ তারপর চিত্র দেখাবোই। তো এখানে হচ্ছে অল ওভার আমরা আজকের মতো ক্লাস শেষ করতেছি, এবং তোমাদেরকে কোয়েশ্চেন করার জন্য হচ্ছে কি অনুরোধ করতেছি, যে তোমরা চাইলে হচ্ছে কমেন্টে কোয়েশ্চেন করো। এবং হচ্ছে কোনো ধরনের রিকমেন্ডেশন এনিথিং, আমি জানি তোমরা মাইক নিয়ে কথা বলছিলা লাস্ট ইসে। আমি নিজেও জানি আমার মাইকের অবস্থা অতি খারাপ, যেহেতু পিসি মাইক থেকে ক্লাস নেই। তাই হচ্ছে গিয়ে একটু প্যারা হয়ে যাচ্ছে। সুন আরো বেটার সাউন্ড কোয়ালিটি নিয়ে তোমাদের সাথে থাকবো। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।